হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। চলছে ফেনল অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12 ফেনলের তৃতীয় পার্ট শুরু করছি। লাস্ট ভিডিওতে আমি ফেনলের 4 ধরনের বিক্রিয়া দেখিয়েছি। তার একটি বিশেষ বিক্রিয়া ছিল রাইমার টিমেন বিক্রিয়া। রাইমার টিমেন বিক্রিয়া কৌশল, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ফেনলের শনাক্তকরণ এবং ফেনলের থেকে অন্য যৌগে রূপান্তরের বিষয় নিয়ে আজকের আমার পাঠদান শুরু করছি। ফেনল পার্ট 3। রাইমার টিমেন বিক্রিয়া কৌশলটা আমি কি করে, অর্থাৎ বিক্রিয়ার মেকানিজমটা কিভাবে হয়ে থাকে সেটা দেখাচ্ছি। আগে বিক্রিয়াটা দেখো কি হয়। ফেনল কি করেছিল না, ফেনলে যদি আমরা ক্লোরোফর্ম CH Cl3 NaOH বা আমরা KOH দিতে পারি, তাপ দিলেই কি প্রোডাক্ট হয়। একে এটা দেওয়া হয়, দুয়ে কি না H3O+ দিলেই আমরা স্যালিসালডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড প্লাস প্যারা পজিশনেও আসবে CHO গ্রুপ, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এই দুটো যৌগের মিশ্রণ পাওয়া যায়। বিক্রিয়া কৌশলটা কি দেখো, কৌশলটা কিভাবে বিক্রিয়া সম্পন্ন হয়। রিঅ্যাকশন মেকানিজম দেখাচ্ছি। মেকানিজম ফার্স্ট স্টেপে এই ক্লোরোফর্মের সঙ্গে স্টেপ 1, ক্লোরোফর্মের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারের বিক্রিয়া করে তৈরি করে CCl, এইটার গুরুত্বপূর্ণ ইলেকট্রোফাইল CCl2 ডাইক্লোরোকার্বিন তৈরি করে, ডাইক্লোরোকার্বিন জল আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটা কিন্তু একটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল প্রথম বিক্রিয়াতে ইলেকট্রোফাইল জেনারেট হলো। কি করে হয় একটু দেখাই, বোঝার চেষ্টা করো। হাইড্রোজেন আছে 3টে, ক্লোরিন, বেস এসে অর্থাৎ ক্ষার OH- এই হাইড্রোজেনটাকে অপসারিত করে, কি তৈরি করে, জল তৈরি করলো। তাহলে কি তৈরি হয়, কি C-, এইটা থেকে আবার একটি ক্লোরিন Na+ যখন এর কাছে আসে, Na+ একটি ক্লোরিনকে নিয়ে ক্লোরিনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, এখান থেকে লোন পেয়ারটা এখানে চলে আসে, ফলে এই সোডিয়াম ক্লোরাইড অপসারিত হয়ে যায়, CCl একটা ইলেকট্রন পেয়ার চলে আসে, তৈরি হয়ে যায় ডাইক্লোরোকার্বিন। এটি একটি ইন্টারমিডিয়েট রূপে, অনেক বিক্রিয়ায় ডাইক্লোরোকার্বিন ইন্টারমিডিয়েট রূপে কাজ করে। এই ইন্টারমিডিয়েট এখানে ইলেকট্রোফাইল রূপে বেনজিন বলয়ে অ্যাটাক করবে। সেকেন্ড স্টেপ, তা ইলেকট্রোফাইল তৈরি হওয়ার পরের স্টেপ হলো বেনজিন বলয়ে ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। বেনজিন বলয়ে এখানে কে আছে, OH, এখানে হাইড্রোজেন আছে CCl2। যেহেতু একটা কথা বলে রাখি, প্রথম স্টেপে ক্ষারীয় মাধ্যমে ফেনক্সাইড তৈরি হয়। এটা কি তৈরি হয়, ফেনক্সাইড অর্থাৎ মাইনাস। এই মাইনাস এই বন্ডে আসবে আর এই বন্ড চলে যাবে কার্বিনের সঙ্গে অ্যাটাক করবে। অ্যাটাক করে কি তৈরি হলো, সেকেন্ড স্টেপের প্রথম ধাপে দেখো এখানে ডাবল বন্ড O, এখানে হাইড্রোজেন আছে CCl2 অ্যাটাচমেন্ট অর্থো পজিশনে হলো। এখানে দেখো এখানে অর্থ আর প্যারা আছে, এটা প্যারা পজিশনেও হতে পারে। সিমিলারলি এখানে প্যারা পজিশনেও হাইড্রোজেন আছে, এটা প্যারা পজিশনেও সম্ভব। প্যারা পজিশন আমি অর্থ পজিশন দিয়ে দেখাচ্ছি, প্যারা পজিশনেও আসতে পারে, কারণ এই রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব কোথায় বৃদ্ধি পায়, অর্থ প্যারা পজিশন। আমরা গত ক্লাসে বলেছি OH গ্রুপ হলো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, কারণ প্যারা এবং অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে।
তো এখানে অর্থ একটা প্রোডাক্টই দেখাই, অর্থ পজিশনে অ্যাটাক করলো CCl2। পরের স্টেপে দেখো, পরের স্টেপে কি হবে না, এই হাইড্রোজেন এখানে একটি ক্লোরিনের অপসারণ ঘটবে, হাইড্রোজেন সংযুক্ত ঘটবে। ক্লোরিন অপসারিত হয়ে হাইড্রোজেন একটার পর একটা ক্লোরিন অপসারিত হবে, এখানে হাইড্রোজেনের প্রবেশ ঘটবে। ফলস্বরূপ ফেনক্সাইড আয়ন CHCl2 হলো, এই ডাবল বন্ড তৈরি হলো, বেঞ্জিন ফিরে এলো, ফেনক্সাইড আয়ন তৈরি ফিরে গেল, এই বন্ডটা এখানে এলো, ক্লোরিন হাইড্রোজেন এখানে চলে এলো, তাহলে এখানে ফেনক্সাইড আয়ন ফিরে এলো কিন্তু CHCl2। পরের স্টেপ, থার্ড স্টেপ, স্টেপ 3 তে ওই যৌগে OH, এবার OH এর সংযোজন ঘটবে। দেখো ওই ফেনক্সাইড আয়ন আছে, এখানে CHCl2, কার্বনের চারটে হ্যান্ড কিন্তু মিলে আছে, বেঞ্জিন বলে সম্পূর্ণ হয়ে গেছে। OH মাইনাস এলে OH মাইনাস কি করবে আমরা জানি, OH বেসিক মাধ্যমে যদি CCl2 থাকে, এখানে CHOH2, এটি একটি অস্থায়ী যৌগ, OH দুটো, অর্থাৎ কার্বনের সাথে দুটো OH, সেখান থেকে এক অণু জল অপসারিত হবে, এক অণু জল বেরিয়ে গিয়ে এটা তৈরি করবে, এখানে O মাইনাস আছে, CHO তে রূপান্তরিত হয়ে গেল। এখানে কি হয়েছে, ক্লোরিন অপসারিত হয়েছে, HCl রূপে দু অণু HCl বেরিয়ে যাবে, দুটো ক্লোরিন দুটো OH, এস এর দুই OH, এটা কিন্তু অস্থায়ী যৌগ হবে, এটি একটি অস্থায়ী যৌগ। OH একই কারণে দুটো OH থাকবে না, সঙ্গে সঙ্গে সেই দুটো OH থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে ডাবল বন্ড অক্সিজেন তৈরি হয়ে CHO গ্রুপে তৈরি হয়ে গেল। অর্থাৎ প্যারা অর্থ পজিশনে CHO প্রবেশ, তারপরের স্টেপে যদি H3+ দেওয়া হয়, তখন এটা O মাইনাস ফেনক্সাইড আয়নটা নেক্সট OH এ ফিরে যাবে, অর্থাৎ স্যালিসাইলডিহাইড তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে রাইমার-টিম্যান বিক্রিয়ার মেকানিজম। তাহলে রাইমার-টিম্যান বিক্রিয়া মেকানিজম জানলাম। এইবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া ফেনলে, এটা অবশ্যই তোমাদের মনে রাখা দরকার, ফ্রাইজ বিক্রিয়া, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন কার হয়, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট হবে, বিক্রিয়াটি অবশ্যই মনে রাখো ফেনলের নয়, কিন্তু ফেনল যখন অ্যাসিটাইলেশন করা হয়, ফেনলে অ্যাসিটাইলেশন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে করতে পারি, CH3CO2 গাঢ়, এটা এই বিক্রিয়াটা আমরা জানি। অ্যাসিটাইলেশন করলে কি হয় না, OCOCH3, ফিনাইল অ্যাসিটেট এস্টার, এই ফিনাইল অ্যাসিটেট এস্টার এরই ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। কি দেওয়া হয় এখানে না, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড কার্বন ডাইসালফাইড দ্রাবকে যদি জল তাপ দেওয়া হয়, ফিনাইল অ্যাসিটেট তৈরি হয়েছে কি করে, ফেনলে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড না দিয়ে এটা যদি অ্যাসিটাইল ক্লোরাইডও দাও, একই বিক্রিয়া ঘটবে। অ্যাসিটাইল ক্লোরাইড পিরিডিন বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে ফিনাইল অ্যাসিটেট H অপসারিত হয়, হয়ে COCH3 এখানে প্রবেশ ঘটে। এর যদি আমরা এই রিএজেন্ট দিই, এই বিকারক যদি আমরা ফিনাইল অ্যাসিটেটে যোগ করি, কি ঘটবে না, বিশেষ ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, প্রোডাক্ট পাবো OH COCH3, অর্থাৎ এই গ্রুপটি একবার অর্থ পজিশনে একবার প্যারা পজিশনে বিন্যস্ত হবে, পুনর্বিন্যাস রিঅ্যারেঞ্জ করবে, অর্থাৎ নতুন কোনো অ্যাটমের অ্যাটাচমেন্ট হচ্ছে না, নতুন কোনো যৌগ, নতুন কোনো মূলক বা গ্রুপ এখানে সংযুক্ত হবে না। ওই যৌগের মধ্যে যে গ্রুপ ছিল, সেই গ্রুপটি যে অবস্থানে ছিল সেখান থেকে স্থানান্তরিত হয়ে অর্থ আর প্যারা পজিশনে অবস্থান করবে। অর্থাৎ একটা যদি অর্থতে যায় এই যৌগ পাবো, আবার অন্য একটা অণু COCH3 যদি প্যারা পজিশনে যায় এই যৌগটি পাবো।
COCH3 বেঞ্জিনে থাকলে হবে অ্যাসিটোফেনো। OH এখানে প্রাধান্য পাবে এটি, এর নাম হচ্ছে অর্থোহাইড্রক্সি অ্যাসিটোফেনন, আর এটা হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনন। এটা প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনন, এটা অর্থোহাইড্রক্সি অ্যাসিটোফেনন। এটা কিন্তু মুখ্য যৌগ, কেন এটা প্যারা পজিশনের প্রোডাক্টের পরিমাণ বেশি হয়। প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেননের মুখ্য যৌগ বা পার্সেন্টেজ বেশি পাবো প্রোডাক্ট রূপে, অর্থোহাইড্রক্সি কম পাবো। এটা স্টেরিক, কারণ কি এটা স্টেরিক ইফেক্ট যেন কাছাকাছি আছে স্থানাভাবজনিত সমস্যার জন্য এই গ্রুপটি এখানে অর্থাৎ অর্থ পজিশনের চেয়ে প্রেফার করবে কোন জায়গা না, প্যারা পজিশনে আসতে। তাই এই প্যারা প্রোডাক্টটি বেশি পরিমাণে হবে। এই বিক্রিয়াকে কি বলে? এর আবিষ্কারকের নাম অনুযায়ী ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা ফেনলের মুখ্য বিক্রিয়াগুলো আলোচনা আমরা শেষ করলাম। এবার দেখো ফেনলের শনাক্তকরণ। ফেনলকে শনাক্ত, একটা পাত্রে ফেনল আছে বা টেস্ট টিউবে তোমাকে ফেনল দেওয়া হয়েছে, শনাক্তকরণ। শনাক্তকরণ অর্থাৎ কি করে তুমি শনাক্তকরণ করবে? টেস্ট টিউবে ফেনল দেওয়া হলো। 1 নম্বর শনাক্তকরণ প্রশম ফেরিক ক্লোরাইড দিয়ে। এই বিক্রিয়া কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে। কি ঘটে টেস্ট টিউবে ফেনল নিয়ে তাতে যদি প্রশম ফেরিক ক্লোরাইডের দ্রবণ যোগ করা হয়, সঙ্গে সঙ্গে দ্রবণটি জটিল যৌগ আয়রনের হেক্সাফেরেট তৈরি করে। আয়রন হেক্সাফেরেট তৈরি হয়, দ্রবণটি বেগুনি বর্ণ ধারণ করে। সেটা থেকে বোঝা যায় ওটা ফেনল আছে। ফেনলের সঙ্গে প্রশম ফেরিক ক্লোরাইড পরীক্ষা। 2 নম্বর ডায়াজো কাপলিং। এটাও আগে গত ক্লাসে করেছি। ডায়াজো কাপলিং পরীক্ষা কি করা হবে? ফেনলের মধ্যে ডায়াজোনিয়াম ক্লোরাইড 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যোগ করলে ফেনলের সঙ্গে ডায়াজোনিয়াম ক্লোরাইডের ডায়াজো কাপলিং বিক্রিয়া ঘটে কমলা বর্ণের জৈব রং তৈরি হবে। আর একটা টেস্ট ব্রোমিন জল। ব্রোমিন জল পরীক্ষা। এই পরীক্ষাগুলো অবশ্যই মনে রাখবে। ফেনলের শনাক্ত করা বিক্রিয়াগুলো অলরেডি জানো তোমরা, আমি বিক্রিয়াটা আর দিচ্ছি না। ব্রোমিন জল পরীক্ষা কি? ব্রোমিন জলে লাল বর্ণের ব্রোমিন জল যদি ফেনলে যোগ করা হয়, পোলার মাধ্যমে থাকার জন্য, পোলারকে জল পোলার, ব্রোমিন কিন্তু 246 তিনটি অর্থাৎ সবগুলো অর্থ প্যারা পজিশনে ব্রোমিনের প্রবেশ ঘটে তৈরি করে কি আমরা জানি 246 ট্রাইব্রোমোফেনল, এবং ব্রোমিনের লাল বর্ণ উধাও হয়ে যায়। এটা সাদা অধক্ষে বাসে, এটা একটা সাদা অধক্ষে পড়ে। এটাও আমরা শনাক্তকরণের কাজে লাগাতে পারি। 4 নম্বর নাইট্রোসো, লিবারম্যান নাইট্রোসো টেস্ট। লিবারম্যান পরীক্ষা বলা হয়। কি বলে? লিবারম্যান নাইট্রোসো বলবো না, লিবারম্যান বলবো। লিবারম্যান নাইট্রোসো আরেকটা জায়গায় অনেকে গুলিয়ে ফেলে। লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান পরীক্ষা কি করা হয়? লিবারম্যান পরীক্ষায় ফেনলে মধ্যে নাইট্রাস অ্যাসিড যোগ করা হলো। কি পাওয়া যায় তোমরা জানো? প্যারানাইট্রোসো ফেনল। এই প্যারানাইট্রোসো ফেনলে যে যৌগটা উৎপন্ন হয়, ওটি আবার ওতে যদি জল যোগ করা হয়ে যায়, প্যারানাইট্রোসো ফেনলে যদি জল যোগ করা হয়, তখন এটা লাল বর্ণের জটিল যৌগ তৈরি হয় লাল বর্ণের। এই রঙের খেলা চলে। এই যৌগে যদি ক্ষার যোগ করা হয়, জলীয় NaOH, তখন এই বর্ণটি নীল হয়ে যায়। অর্থাৎ ফেনলে নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, HCl যোগ করার সঙ্গে সঙ্গে নাইট্রোসো ফেনল হয়। নাইট্রোসো ফেনলে অতিরিক্ত জল যোগ করার সঙ্গে সঙ্গে লাল বর্ণের জটিল যৌগ তৈরি ফেনলের সঙ্গে আবার বিক্রিয়া করে। এটির সঙ্গে এর অর্থাৎ নাইট্রোসো প্যারানাইট্রোসো ফেনলের সঙ্গে ফেনলের সংযোগ ঘটে লাল বর্ণের জটিল যৌগ তৈরি করে। তাকে যখন আবার জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, ওই জটিল যৌগের সোডিয়াম লবণ তৈরি হয় যা নীল বর্ণ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় লিবারম্যান। এই পরীক্ষাকে বলা হবে লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান পরীক্ষায় জটিল বিক্রিয়াটা তোমাদের দেয় না, তো লিবারম্যান অবজেক্টিভ টাইপ দেয়। লিবারম্যান পরীক্ষা দ্বারা কোন যৌগকে শনাক্ত করা হয়?
লিবারম্যান পরীক্ষা দ্বারা ফেনলকে শনাক্ত করা হয়। সেখানে প্যারানাইট্রোস ও ফেনল জলীয় মাধ্যমে অতিরিক্ত জলে সংযুক্ত হয়ে জটিল যৌগ লাল বর্ণের দ্রবণ এবং ক্ষারীয় মাধ্যমে নীল হয়। এটুকু বললেই তোমাদের হবে। কারণ এই চারটে বিক্রিয়া ফেনলের শনাক্তকরণ কি কাজে লাগে, ফেনলের সঙ্গে অন্য যৌগের যখন পৃথকীকরণ দেবে তখন ওই চারটের মধ্যে যেটি উপযুক্ত হবে সেই পরীক্ষা দ্বারা আমরা দুটো যৌগকে আলাদা, ইথানল আর ফেনল কি করলাম, ইথানল আর ফেনল দেওয়া হলো, পরীক্ষা দ্বারা পৃথক করো। ইথানলকে শনাক্ত করতে পারি কি দ্বারা, আয়োডোফর্ম দ্বারা, ফেনল দেবে না। অথবা প্রশমা ফেরিক ক্লোরাইড যোগ করা হলো দুটি পরীক্ষাধীন তরলে, ইথানল প্রশমা ফেরিক ক্লোরাইডের সঙ্গে কোনরূপ বিক্রিয়া করে না, অর্থাৎ বিক্রিয়া সাড়া পাবো না, বর্ণ গন্ধযুক্ত যৌগ পাবো না। অপরদিকে প্রশম ফেরিক ক্লোরাইড ফেনলের সঙ্গে বিক্রিয়া করে বেগুনি বর্ণের যৌগ তৈরি করে, জটিল যৌগ সেরে দিতে পারি। এইভাবে এই পরীক্ষাগুলো, শনাক্তকরণ পরীক্ষাগুলো জৈব যৌগের জোড়ের পৃথকীকরণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট আমরা কিছু রূপান্তর দেব। রূপান্তরগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ফেনল থেকে রূপান্তর দিচ্ছি, এবার আলোচনা করছি, দেব এবং সঙ্গে আলোচনা করছি ফেনল থেকে কি করে আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করব, ফেনল থেকে কি করে আমরা নাইট্রোবেঞ্জিন, তারপরে অ্যানিলিন, তারপরে ডায়াজোনিয়াম ক্লোরাইড, অলরেডি তোমরা জানো এগুলো। ফেনল থেকে কি করে পিক্রিক অ্যাসিড, এটাকে বলে পিক্রিক অ্যাসিড, 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল, 2,4,6 ট্রাইনাইট্রো পিক্রিক অ্যাসিড, নাইট্রোবেঞ্জিন, অ্যানিলিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড, ক্লোরোবেঞ্জিন, পিক্রিক অ্যাসিড। এবং ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিডে গিয়ে স্যালল, অ্যাসপিরিন, অয়েল অফ ইন্টারকিন কি করে তৈরি করা হয় সেই রূপান্তরগুলো একটু দেখাচ্ছি, বোঝার চেষ্টা করো। গুরুত্বপূর্ণ কয়েকটি রূপান্তর। ফেনল থেকে চাটেই দিয়ে দিচ্ছি, দেখো ফেনল আছে, ফেনল থেকে আমরা যদি জিঙ্ক ডাস্ট, জিঙ্ক চূর্ণ তাপ দিই কি পাবো না, বেঞ্জিনে ফিরে গেলাম। ক্লোরোবেঞ্জিন তৈরি করতে যাই তাহলে কি দেবো, ক্লোরিন আর আয়রন চূর্ণ। বেঞ্জিন বলে 1 মোল ক্লোরিন দিলে একটাই ক্লোরোবেঞ্জিন তৈরি হবে। আবার দেখো আমরা ফেনল থেকে নাইট্রোবেঞ্জিনে যাব, তাহলে বেঞ্জিনে চলে এলাম। এই বেঞ্জিনে কি দেব, মিক্সার গাঢ় H2 গাঢ় HNO3 আর প্লাস গাঢ় H2SO4 আর 60 ডিগ্রি যদি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, বেঞ্জিনে নাইট্রেশন করলে নাইট্রোবেঞ্জিন কি পাবো, নাইট্রোবেঞ্জিন পাবো 60 ডিগ্রি। নাইট্রোবেঞ্জিনে যদি স্টিন এসেন্স টিন গাঢ় HCl দেওয়া হয় কি আসে, এটা বিজারণ, এটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে নাইট্রোবেঞ্জিনের বিজারণ হয়ে অ্যানিলিন পাওয়া যায়। তাহলে ফেনল থেকে অ্যানিলিনে যেতে পারি, এর ডায়াজোটাইজেশন বিক্রিয়া করে ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আমরা পিক্রিক অ্যাসিড তৈরি করব। গাঢ় সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত দেওয়া হচ্ছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ফেনলের গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, সালফোনেশন ঘটে। কোথায় সালফোনিক গ্রুপটা যায়, কম তাপমাত্রায়, অর্থ 100 ডিগ্রি প্যারা পজিশনে, অবশ্যই মাথায় রাখবে প্যারা পজিশনে যাবে ও SO3H প্যারা হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড। প্যারা হাইড্রক্সি সালফোনিক অ্যাসিডে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়, শুধু গাঢ় নাইট্রিক অ্যাসিড দেওয়া হলো, গাঢ় নাইট্রিক অ্যাসিড দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে SO3H এই গ্রুপটি অপসারিত হবে এবং অর্থ প্যারা সব পজিশনে NO2 চলে আসবে। এখানে SO3H গ্রুপটি ইনফ্লুয়েন্স করবে ও অপসারিত হবে, সঙ্গে সঙ্গে নাইট্রিক অ্যাসিডের নাইট্রো গ্রুপগুলো সবগুলো অর্থ প্যারা পজিশনে প্রবেশ ঘটিয়ে তৈরি করবে কি, এটাই হচ্ছে পিক্রিক
পিক্রিক অ্যাসিড। জৈব যৌগগুলোর মধ্যে সবচেয়ে তীব্রতম অ্যাসিড বলা হয় পিক্রিক অ্যাসিড। কেন নাইট্রো গ্রুপগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়? ইলেকট্রন এতটাই এই বেঞ্জিনিং থেকে ইলেকট্রনের ঘনত্ব কমিয়ে দেয় যাতে OH থেকে OH বন্ড থেকে সহজে H অপসারিত হতে পারে, ফলে আম্লিক ধর্ম তীব্রভাবে দেখায়। পিক্রিক অ্যাসিড আমরা ফেনল থেকে এই প্রসেসে বা এইভাবে আমরা তৈরি করতে পারি। এবার চলে এসো, ফেনল থেকে গুরুত্বপূর্ণ তিনটে ওষুধ জাতীয় যৌগ তৈরি হবে থ্রো স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়া আমরা জানি। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা হয় কি করে? ফেনলের সোডিয়াম সল্ট করা হয় প্রথমে, সোডিয়াম ফেনেট। সোডিয়াম ফেনেটে কি দেওয়া হয় না, কার্বন ডাই অক্সাইড 4 থেকে 7 ATM চাপ, 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সোডিয়াম ফেনেট কি তৈরি করে না, সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করে। স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম স্যালিসাইলেট, স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হয়। এটা কোলবে স্মিথ বিক্রিয়াতে ফেনল থেকে সোডিয়াম স্যালিসাইলেট একে যদি H3O+ দেওয়া হয় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড তিনটে স্যালিসাইলিক অ্যাসিডের তিনটে বিক্রিয়া, গুরুত্বপূর্ণ বিক্রিয়া অবশ্যই তোমরা মাথায় রাখবে। এক, আমরা যদি স্যালিসাইলিক অ্যাসিডে মিথানল আর গাঢ় H2SO4, আমরা মিথানলে পড়েছি কি তৈরি হয়, মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগিন এস্টারিফিকেশন বিক্রিয়া ঘটে। এটা অ্যাসিড গ্রুপ, এটা অ্যালকোহল, অ্যাসিড অ্যালকোহল, জল বেরিয়ে যায়, এই CH3O গ্রুপটা এখানে যুক্ত হলো, OH আর H, OH আর H অপসারিত হলো জল হিসাবে, আর CH3O যুক্ত হয়ে মিথাইল স্যালিসাইলেট যাকে অয়েল অফ উইন্টারগ্রিন তৈরি হলো। এটি একটি আয়োডেক্সের গন্ধযুক্ত বেদনাদায়ক ওষুধ রূপে ব্যবহার করা হয়। স্যালিসাইলিক অ্যাসিডের আরো একটা দেখো, ফেনল, ফেনল থেকে তৈরি হয়েছে আর একটু বেশি ফেনল দেওয়া হলো, আর POCl3 ফসফোনিল ক্লোরাইড তাপ। এখানেও ওই এটা একটা অ্যালকোহলের মতো ভাবো, OH আছে আর H আছে। কি করবে, স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিড গ্রুপের এই H আর OH অপসারিত হয়ে গেল, সংযুক্ত হবে এইখানে ফেনোলিক গ্রুপটি, নাম হয়ে যায় এটা মিথাইল স্যালিসাইলেট, এটা ফিনাইল স্যালিসাইলেট, একে বলে স্যালল। এটা বেদনানাশক সরি অ্যান্টিসেপটিক হিসাবে কাজের হয়। বেদনানাশক অ্যান্টিসেপটিক, স্যালল কি অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয়। স্যালল তৈরি হলো। আবার দেখো স্যালিসাইলিক অ্যাসিডে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2 আর গাঢ় H2SO4 যোগ করা হয়, স্যালিসাইলিক অ্যাসিডের এ কিন্তু অ্যাসিড গ্রুপের সঙ্গে নয়, অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটে। OCOCH3 এই অ্যাসিটাইলেশনটা অবশ্যই ভালো করে মাথায় রাখার চেষ্টা করো। অ্যাসিটাইলেশন করলে কিন্তু OH গ্রুপের H অপসারিত অ্যাসিটাইল গ্রুপটা এখানে প্রবেশ করলো, অ্যাসিড গ্রুপ কিন্তু অ্যাসিটিজ যা ছিল সে থেকে গেল, তৈরি করলো অর্থো অ্যাসাইল স্যালিসাইলিক অ্যাসিড, যার ব্যবহারিক নাম অ্যাসপিরিন। অ্যাসপিরিন জ্বরের ওষুধ রূপে কাজে লাগে, জ্বর এবং বেদনা কমানোর জন্য অ্যানালজেসিক হিসাবে অ্যাসপিরিন ব্যবহার করা হয়। অ্যাসপিরিন তৈরি হচ্ছে, অয়েল অফ উইন্টারগ্রিন তৈরি হচ্ছে, স্যালল তৈরি হচ্ছে। এই ফেনল থেকে কিন্তু সবগুলো যাওয়া যায়। ফেনল থেকে যাওয়া ফেনল স্যালিসাইলিক অ্যাসিড, এই স্যালিসাইলিক অ্যাসিডের OH এবং H গ্রুপগুলো প্রতিস্থাপিত হয়ে কখনো স্যালল, কখনো অয়েল অফ উইন্টারগ্রিন, কখনো অ্যাসপিরিন তৈরি হয়েছে। এই রূপান্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। ফেনল থেকে
পিক্রিক অ্যাসিড, স্যালোল, অ্যাসপিরিন, মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন কি করে তৈরি করা হয় সেই বিক্রিয়ার ধাপগুলো সবগুলোই আমি দেখিয়ে দিলাম। অবশ্যই বিক্রিয়াগুলো মাথায় রাখবে। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করে, জল অনুঘটক রূপে কাজ করে, অনুঘটক রূপে কাজ করে এখানে জল অপসারিত করে, এখানে অনুঘটক রূপে কাজ করে, এখানে POCl3 অনুঘটক রূপে কাজ করে, যুক্ত হয়েছে এর সঙ্গে এটা, এর সঙ্গে এইটা, অর্থাৎ এইটা দিয়ে এইটা পাচ্ছি, এইটার সঙ্গে এটা যুক্ত হয়ে এটা পাচ্ছি। ঠিক আছে, ফেনলের 3টে পার্টের সবগুলো বিষয়, তার ভৌত ধর্ম, প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, শনাক্তকরণ এবং বেশ কিছু রূপান্তর দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। ফেনল এখানেই শেষ করছি।